সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। কেষ্টহীন বীরভূমে দুদিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোর কমিটিতে আবার ফিরবেন কাজল, জল্পনা। আবারও বীরভূম জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি বোলপুরে আসবেন। সেদিন দলের জেলা নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করার কথা মমতার। রোববার সিউড়িতে প্রশাসনিক সভা রয়েছে তার। শনিবারের সাংগঠনিক বৈঠকে কোর কমিটিতে রদবদল করতে পারেন নেত্রী, এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে জেলার তৃণমূল মহলে। রদবদল আদৌ যদি হয় তবে কি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের ভাগ্যে শিখে ছিড়বে? প্রশ্ন এখন সেটাই। বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তিহার জেলে বন্দী। তার অনুপস্থিতিতে বীরভূমের তৃণমূলের সংগঠন চালাতে 9 সদস্যের একটি কোর কমিটি গড়ে দিয়েছিলেন সর্বোচ্চ নেত্রী। গত 23শে জানুয়ারি কলকাতা দলনেত্রীর কালীঘাটের বাসভবনে বীরভূমের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন মমতা। সেখানে 9 জনের কোর কমিটি ছাঁটাই করে 5 সদস্যের করে দিয়েছিলেন। তাতে রয়েছেন চন্দ্রনাথ সিংহ, অভিজিৎ সিংহ রায়, বিকাশ রায় চৌধুরী, আশিস বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত ঘোষ। বাদ পড়েছিলেন কাজল শেখ, শতাব্দী রায়রা। লোকসভার দিকে তাকিয়ে শতাব্দীর বাদ যাওয়া ছিল স্বাভাবিক, কারণ সাংসদদের এখন স্রেফ নিজের কেন্দ্রে মনঃসংযোগ করতে বলা হয়েছে। তবে কাজল বাদ পড়ায় অনেকেই অবাক হয়েছিলেন। শুধু বাদ পড়াই নয়, দলনেত্রীর কাছে তার বিভিন্ন কাজকর্মের জন্য রীতিমতো ধমক খেতে হয়েছিল সভাধিপতিকে। তারপর কেটে গিয়েছে প্রায় 1 মাস। এবার 2 দিনের সফরে দলনেত্রী নিজেই আসছেন বীরভূম জেলায়। সেখানে সাংগঠনিক বৈঠকও করবেন তিনি। শোনা যাচ্ছে বীরভূমের তৃণমূলের কোর কমিটিতে সদস্য সংযোজন করতে পারেন দলনেত্রী। সেই বৈঠকেই কি কাজল আবার কোর কমিটিতে ফিরে আসবেন, নাকি কাজলকে বাদ রেখেই বীরভূমে লোকসভার পরিকল্পনা চূড়ান্ত করতে চলেছেন দলনেত্রী? তৃণমূল সূত্রে খবর, শনিবার সড়ক পথে পশ্চিম বর্ধমান থেকে বোলপুরে আসবেন মমতা। বল্লভপুরের রাঙ্গাবিতান অতিথি নিবাসে ওঠার কথা তার। সেখানেই জেলার বিধায়ক, সাংসদ এবং কোর কমিটির সদস্যদের নিয়ে বসবেন মমতা। স্থির করে দেবেন লোকসভার রণকৌশল। সেই বৈঠকেই এখন পাখির চোখ করেছেন কাজল অনুগামীরা। তাদের ধারণা, শনিবারের বৈঠকে মমতা কোর কমিটিতে ফেরাবেন কাজলকে। এছাড়া রোববার সিউড়ির চাঁদমারির মাঠে প্রশাসনিক সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখান থেকে প্রায় 137 কোটি টাকা ব্যয়ে একটি জনপ্রকল্পের শিলান্যাস করার কথা। শহরের বিভিন্ন জায়গায় 6 একর জমি জুড়ে বসবে রিফাইন ওয়াটার মেশিন। এখনই পথে নামুন, নষ্ট করার মতো সময় নেই। ভার্চুয়াল বৈঠকে লোকসভার সুর বাঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির সুকে হাতিয়ার করেছে বিরোধী বিজেপি। তার উপর আবার সন্দেশখালী নিয়ে রাজনৈতিক চাপানুতর চলছে। তৃণমূলের গোষ্ঠীকন্দল নিয়েও যথেষ্ট চর্চা রয়েছে বিরোধী শিবিরে। এই পরিস্থিতিতে শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে লোকসভা ভোটেরই সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন ভোটযুদ্ধের আগে দলীয় নেতাকর্মীদের পথে নেমে কাজের নির্দেশ দিলেন তিনি। 24-এর ভোটযুদ্ধে অভিষেকের স্লোগান, জমিদারি হটাও, বাংলা বাঁচাও। গেরুয়া শিবিরকে দুষতে বঞ্চনাকে হাতিয়ার করে ভোট বৈতরণী পারি লক্ষ্য ঘাসফুল শিবিরের। কারণ বারবার দাবি জানিয়েও 100 দিনের কাজের টাকা পাঠায়নি কেন্দ্র। দিল্লিতে গিয়ে আন্দোলনের পরেও লাভ হয়নি কিছুই, বরং রাজধানীতে বীরবা হাসদা এবং মহুয়া মৈত্রদের মতো মহিলা সাংসদরা হেনস্থার শিকার হন বলে অভিযোগ। অবশেষে কেন্দ্রের তোয়াক্কা না করেই বঞ্চিত শ্রমিকদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। আগামী 1 মার্চ বকেয়া টাকা সরাসরি বঞ্চিতদের অ্যাকাউন্টে ঢুকবে। এই ইস্যুকেই এবার প্রচারের হাতিয়ার করার নির্দেশ অভিষেকের। চায়ের দোকান থেকে হাটবাজার সর্বত্র তৃণমূল অঞ্চল সভাপতিদের এই ইস্যুতে প্রচার চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রসঙ্গত, দক্ষিণ 24 পরগনা বাদে গোটা রাজ্যে 3334টি অঞ্চলে সহায়তা শিবির খোলার কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 18 থেকে 25শে ফেব্রুয়ারি প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে শিবির। এই শিবিরে জমা পড়া আবেদনপত্র মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। রাজ্যের প্রত্যেক বিধায়ককে বঞ্চিত শ্রমিকদের নাম নথিভুক্তকরণের শিবিরে যাওয়ার অনুরোধ অভিষেকের। তিনি বলেন, আমি বিধায়কদের অনুরোধ করব আগামী 18 ফেব্রুয়ারি থেকে 8 দিন প্রতিটা শিবির অন্তত 2 বার করে ভিজিট করবেন। তাতে 8 দিনে অন্তত 30টা শিবির ভিজিট করতে পারবেন। বিধায়কদের ক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায়কে বলবো, আপনি সমস্ত তৃণমূল বিধায়ককে বিষয়টি জানিয়ে দেবেন। সাংসদদেরও একই অনুরোধ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার কথায়, আমি সাংসদদের বলবো আপনার এলাকার 7টা বিধানসভার অন্তত 5টা করে শিবির ভিজিট করবেন।
আমি লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলবো প্রত্যেক সাংসদকে এটা জানিয়ে দিতে। প্রয়োজনে বিধায়ক এবং সাংসদদের একই সঙ্গে ওই শিবিরে যাওয়ার কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 2 বছর ধরে তৃণমূলের এই লড়াইয়ের কথা প্রচারের নির্দেশ তার। বিরোধীদের ঘায়েল করার পন্থা যেমন ভার্চুয়াল বৈঠকে স্থির করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনই সংগঠনকে আরও শক্তপোক্ত করারও উদ্দেশ্য তার। সে কারণে লোকসভা নির্বাচনের আগে দলীয় নেতাকর্মীদের আরও জোটবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। যে কোনো কর্মসূচির ক্ষেত্রে অঞ্চল ও ব্লক সভাপতিদের কথা বলে বুথ সভাপতিদের সঙ্গে আলোচনার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তপশিলি জাতি উপজাতি শ্রেণীভুক্তদের নিয়ে একটি আলাদা টিম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিষেকের নির্দেশ, যেখানে যেখানে তৃণমূলের বিধায়ক নেই সেখানে ব্লক সভাপতিরা নিজেদের মধ্যে আলোচনা করে আপনাদের বিধানসভার 10 জন তপশিলি জাতি ও 5 জন তপশিলি উপজাতি শ্রেণীভুক্তের নাম পাঠাবেন আগামী 5 দিনের মধ্যে। কত টাকা নিয়েছেন দেব, হিসেব দিয়ে এবার তৃণমূল সাংসদকে গ্রেপ্তারের দাবি তুললেন শুভেন্দু। রাজ্য রাজনীতিতে চর্চার শিরোনামে এখন তৃণমূলের তারকা সাংসদ দেব। সম্প্রতি বেশ কিছুদিন তার রাজনীতি ছাড়ার জল্পনায় রীতিমতো শোরগোল পড়েছিল। কোনো রকমে সেই টানাপোড়েন কাটিয়ে ফের সন্দেহ ফেরার পরই ইডির ডাক পেয়েছেন দেব। গরু পাচার মামলায় তৃণমূলের হেভিওয়েট সাংসদকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর এই ইস্যুতেই এবার ময়দানে শুভেন্দু অধিকারী। সরাসরি দেবকে গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করেন শুভেন্দু। বৃহস্পতিবার সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শুভেন্দু। তবে স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীকে ঘটনাস্থলে যেতে বাধা দেয় পুলিশ। রামপুরের রাস্তায় বসে কয়েক ঘন্টা ধর্ণা দেওয়ার পর কলকাতায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। সেখানেই দেবকে নিয়ে বিস্ফোরক দাবি করেন শুভেন্দু অধিকারী এবং বলেন গরু পাচারের টাকা যে দেবের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে তার প্রমাণও রয়েছে। এদিন জোর গলায় শুভেন্দু বলেন দেব তো এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছে, তো অ্যাকাউন্টে টাকা নিয়েছে। এর আগে নিজাম প্যালেসে সারাদিন জেরা হয়েছে। ইডি কেন এত দেরি করলো? ওকে কাস্টডিতে নেওয়া উচিত। গরু পাচারের 5 কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে, সেই টাকায় সিনেমা করেছে। খোসা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন এত লোক থাকতে ইডি আপনাকেই রেখেছে কেন? ডাল মে কুছ কালা হে তো। প্রসঙ্গত সম্প্রতি দেবের রাজনীতি ছাড়ার জল্পনায় শোরগোল পড়ে যায়। নিজের সোশ্যাল মিডিয়ায় তৃণমূল ও রাজনীতি ছাড়া নিয়ে একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। এরপরই আশ্রয় নামেন দলের সর্বোচ্চ নেতৃত্ব। মমতা এবং অভিষেকের সঙ্গে বৈঠক হয় দেবের। আর সেই বৈঠকের পর সাংসদ জানিয়ে দেন তিনি রাজনীতি ছাড়ছেন না। ঘাটাল থেকেই ফের তিনি লোকসভা নির্বাচনে দাঁড়াচ্ছিলেন বলে জানা গিয়েছে। তবে এসবের মাঝেই বৃহস্পতিবার দেবকে নোটিশ ধরায় ইডি। রাজনীতির ছন্দে ফেরার পরই দিল্লিতে তলব করা হয় ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে। ইডি সূত্রের খবর, আর্থিক তছরূপ মামলায় জিজ্ঞাসাবাদ করতে আগামী 21শে ফেব্রুয়ারি তাকে দিল্লিতে ইডির সদর দপ্তরে ডেকে পাঠিয়েছে গোয়েন্দা সংস্থা। বেশ কিছু নথি নিয়ে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, এর আগেও এই একই মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন দেব। বাংলার নৃশংসতার রানী মমতা বন্দ্যোপাধ্যায়, ইন্ডিয়া জোট ভুলে করা আক্রমণ অধীর চৌধুরীর। সন্দেশখালী ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহসলা ভাষায় আক্রমণ করলেন অধীর চৌধুরী। বাংলার নৃশংসতার রানী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই করা মন্তব্য কংগ্রেস সাংসদের। এই নিয়েও শুরু রাজনৈতিক তোড়জোড়। কংগ্রেস হাইকমান্ড সন্দেশখালী ইস্যুতে কথা বলছে না। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী থেকে মল্লিকার্জুন খাড়গে, শশী থারুররা মুখে কুলুপো এঁটে রয়েছেন। রাহুলের থেকে কদিন আগেই জোটের বার্তা এসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। বাংলার 100 দিনের কাজের টাকার দাবি তুলেছেন রাহুল গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এখন আর জোট রাজনীতি নিয়ে খুব একটা মাথা ঘামাতে চাইছেন না। রাহুল গান্ধী যেখানে সন্দেশখালী ইস্যুতে মন্তব্য করছেন না, সেখানে অধীর রঞ্জন চৌধুরী কার্যত এদিন ওয়াশ আউট করেছেন। শুক্রবার সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বে ছিলেন অধীর চৌধুরী। রামপুরে তাদের আটকে দেওয়া হয়। তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে আরএসএস প্রসঙ্গ টেনেছিলেন। শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন অধীর চৌধুরী বলেন মুখ্যমন্ত্রী এখানে ধর্মের রাজনীতি করছেন। এদিন অধীর চৌধুরী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবেকের দংশন হচ্ছে না। মহামাটি মানুষের মুখ্যমন্ত্রীর বিবেক দংশন হচ্ছে না। মুখ্যমন্ত্রী আরও বড় খেলা খেলছেন। ধর্মের রাজনীতি প্রমাণ করার চেষ্টায় মুখ্যমন্ত্রী মুসলমান সম্প্রদায়কে কলুষিত করছেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালীর ঘটনা নিয়ে ধর্মের রাজনীতি করবেন না। মুখ্যমন্ত্রীকে বার্তা অধীরের। সন্দেশখালীর ঘটনা অত্যন্ত লজ্জার, বাংলার সুনাম নষ্ট করে দিল। মহিলাদের সম্ভ্রম নষ্ট করার একাধিক অভিযোগ সামনে এসেছে। এদিন অধীর আরও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের 1012 টাকা করে মহিলাদের দেন। বাংলার মা বোনেদের ইজ্জত আছে, টাকা দিয়ে ইজ্জত কেনার চেষ্টা করবেন না।
বাংলা নৃশংসতার রানী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এই আক্রমণ করেছেন অধীর চৌধুরী। এদিন রামপুরে মহিলা পুলিশদের আগে রাখা হয়েছিল কংগ্রেসকে রুখতে, কেন মহিলা পুলিশ আগে রাখা হলো প্রশ্ন ছুড়ে দিয়েছেন অধীর চৌধুরী। कुछ तो लोग कहेंगे সাংসদ পদে ইস্তফা দিয়েই কাজের খতিয়ান দিলেন মিমি চক্রবর্তী। বৃহস্পতিবারই সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। এদিন বিধানসভায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বেরিয়েই মিমি চক্রবর্তী জানিয়েছেন সাংসদ পদ ছাড়তে চান, এমনকি আগামী লোকসভা নির্বাচনে আর প্রার্থীও হতে চান না। আর সেই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই শুক্রবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় সাংসদ খাতের হিসেব দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ। বৃহস্পতিবার বিধানসভা থেকে বেরিয়েই নিন্দুকদের চ্যালেঞ্জ ছুড়েছিলেন সাংসদ ফান্ডের কত টাকা কোথায় ব্যবহার হয়েছে, কোথায় কাজ হয়েছে সেই তথ্য নির্দিষ্ট পোর্টালেই পেয়ে যাবেন। 1 নম্বরে কার নাম রয়েছে সেটা যাচাই করে নিন, আর সেটাই আমার গর্বের কারণ। যেমন কথা তেমন কাজ। নিজের সংসদীয় খাতের টাকা কোথায় কতটা খরচ করেছেন, কিভাবে কাজে লাগিয়েছেন সেই সমস্ত হিসেব শুক্রবার সমাজ মাধ্যমের পাতায় তুলে ধরলেন মিমি। 2019 সালের লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে জিতে যাদবপুরের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। এই কয়েক বছরে মোট 17 কোটি টাকার বেশি কাজ করেছেন সংসদীয় এলাকার জন্য। কোন এলাকায় কত টাকা খরচ হয়েছে তার হিসেবও দিলেন পুঙ্খানুপুঙ্খানুভাবে। ফেসবুক পোস্টে তৃণমূলের তারকা সাংসদ মিমি চক্রবর্তী লিখেছেন, আমার জীবন অধ্যায়ের অধিকাংশ সময় অভিনয়ের জগতে থেকে মানুষকে মনোরঞ্জন করেছি, কিন্তু বিগত 5 বছর বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্রের একজন সাংসদ রূপে যতটা কাজ সাধারণ মানুষের জন্য করতে পেরেছি, মানুষের করের টাকা সঠিকভাবে ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করেছি, সৎ পথে থেকে মাথা উঁচু করে এগিয়ে গেছি, সেই সাপোর্টের কথা মনে করলে মারাত্মক আত্মতুষ্টি হয়। তাই আনন্দের সাথে বিগত 5 বছরের আমার সাংসদ রূপে যাবতীয় কাজের খতিয়ান আজ জনসমক্ষে তুলে ধরলাম। এরপরই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মিমি। সংশ্লিষ্ট পোস্টেই তার সংযোজন, আন্তরিক কৃতজ্ঞতা আমার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার স্নেহের হাত আমার মাথায় সর্বক্ষণ রাখার জন্য। আগামী দিনে আমি সক্রিয় রাজনীতিতে থাকি বা না থাকি, আমার কাজের মাধ্যমে আমি নিশ্চিত রূপে মানুষের হৃদয়ের মণিকোঠায় থাকব। আর পোস্টের ঠিক শেষেই বোমা ফাটালেন তৃণমূলের তারকা সাংসদ। কোভিডের কারণে সেই সময় ফান্ড আসা বন্ধ ছিল, একথা উল্লেখ করেই লিখলেন, कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना।